আচ্ছা, আমরা ওই কাজ শক্তি ক্ষমতা ওই চ্যাপ্টারটা শুরু করছিলাম। সো আগের দিন বিভব শক্তি শুরু শুরু করছিলাম, কিন্তু ওইটার এক্সপ্রেশন গুলা দেখি নাই এখনো। সো আজকে আমরা ওই বিভব শক্তি টার্মটা থেকে আবার শুরু করতেছি। যে শক্তির বিভিন্ন রকম রূপ থাকে, তার মধ্যে আমাদের এই দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট, ম্যাথ আসে এগুলা থেকেই। একটা হচ্ছে ওই বিভব শক্তি, আর একটা হচ্ছে গতিশক্তি। সো বিভব শক্তি নিয়ে আবার আমরা দুইটা বলবো। একটা হচ্ছে আহ, ইসের জন্য, আই মিন অবস্থার, ওই সরি, ওই আকার আকৃতি পরিবর্তনের জন্য, বা অবস্থা বলতে পারি সেটাকে। আর একটা হচ্ছে অবস্থানের পরিবর্তনের জন্য। এই দুইটা নিয়ে আমরা বিভব শক্তিটা দেখব। সো বিভব শক্তিকে আমরা আহ, আহ, বিভিন্নভাবে এক্সপ্রেস করা যায়। তোদের বইয়ে এই বিভব শক্তিকে ভি দিয়ে এক্সপ্রেস করছে, নাকি ইউ দিয়ে, ইউ বা ভি এরকম কিছু একটা দিয়ে এক্সপ্রেস করছে বোধহয়। আর আমরা এটাকে ওই নর্মালি পটেনশিয়াল এনার্জি ইপি দিয়ে দেখাবো। ওকে, শক্তি ই এনার্জি, আর বিভব হচ্ছে পটেনশিয়াল, সো ইপি দিয়ে দেখাবো। যেভাবেই দেখানো হোক, কিছু আসে যায় না। তো আমরা দুইটা কেস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অবস্থানের পরিবর্তনের জন্য, যে বস্তুর অবস্থান যদি চেঞ্জ করি তখন তার মধ্যে একটা বিভব শক্তি জমা হয়। আর একটা হচ্ছে এটা নিয়ে বলবো যে তার আকার আকৃতি পরিবর্তনের জন্য। সো আমরা একটা স্প্রিং নিয়ে বিবেচনা করব, আর একটা হচ্ছে একটা বস্তুকে ভূমি থেকে উপরে তুলবো, এরকম। সো আমরা আগের দিন বলছিলাম যে শক্তি যেহেতু ধ্বংস বা সৃষ্টি করা যায় না, এরকম ব্যাপার ছিল। তার মানে এটা জাস্ট রূপান্তর হচ্ছে। তো আমি যখন আহ এই বস্তুটার উপরে শক্তি ব্যয় করে এই বস্তুটাকে উপরে উঠাচ্ছি, আমি যে শক্তি ব্যয় করছি ওটা তো ধ্বংস হয়ে যায় নাই, ওটা ওর মধ্যে গিয়ে জমা হয়েছে। সো আমি এই বস্তুটাকে ভূমি থেকে এই উচ্চতায়, ধর এটা সেই এই উচ্চতায়, এখানে উঠাইলাম। তো আমি এই উচ্চতায় উঠাইতে গিয়ে আমি যে শক্তি ব্যয় করছি সেটা কিভাবে বের করবো? ওই কাজ, আমার কাজ দিয়ে, আমার করা কাজ দিয়ে। তার মানে আমি এখানে যখন কাজ করছি, কি পরিমাণ কাজ করছি, আমি এই বস্তুটার উপরে এফ বল প্রয়োগ করছি। আমরা বলছিলাম আগের দিন উপরে উঠানোর সময় বস্তুটাকে আমার ধরে রাখতে হবে বস্তুর ওজনের সমান বল দিয়ে। তার চেয়ে বেশি দিলেও হবে, মিনিমাম ওই পরিমাণ বল দিতে হবে আমাকে। তার মানে বস্তুর ওজনের সমান বল দিছি এখানে। আর উঠাইছি তাকে এইচ দূরত্ব পর্যন্ত। আমার এই সরণের দিকটা আর বলের দিকটা একই দিকে। তাহলে এই ক্ষেত্রে আমি কত কাজ করছি? আমার এই বিভব শক্তি, এই ক্ষেত্রে যে বিভব শক্তিটা ইপি, সেটা আমার করা কাজের সমান হবে। সো আমার কাজ, আগের দিন আমরা পড়ে আসছিলাম এফ এস কস থিটা। তো এখানে এফ বল, এইচ হচ্ছে এস, আই মিন আমাদের দূরত্ব, আর কস থিটা এখানে কস জিরো। সো আমরা এখানে এফ এইচ দিয়ে বলতে পারি। আর আমি এফটা কতখানি এফ দিয়ে বল প্রয়োগ করছি বলছিলাম, তার ওজনের সমান। তার মানে বস্তুর ভরটা যদি এম হয়, তাহলে আমরা এখানে এমজি পরিমাণ বল দিচ্ছি। তাহলে এফ এর জায়গায় আমি এমজি বসাইতে পারি, আর এইচ, আর ওই কস জিরো মানে তো ওয়ান। তার মানে এই ক্ষেত্রে বস্তুর মধ্যে সঞ্চিত বিভব শক্তি হচ্ছে এমজি এইচ। সবসময় যে এমজি এইচ হবে বিভব শক্তি, সেটা নাও হইতে পারে। আমার যদি এই বস্তুটাকে আমি এরকম খাড়া অবস্থায় না রেখে, মানে আর কি এরকম সরাসরি এই উচ্চতায় না, ওভাবে না তুলে, আমরা ওই, ওকে, আমরা আরো কেস দেখাইতে পারি যে এই ক্ষেত্রে ধর, ওকে, আপাতত এইটা নিয়েই কথা বলি, সামনে যখন আবার আসবে ওগুলা নিয়ে দেখব। তো সহজ কথায় আমরা বিভব শক্তি এভাবে চিন্তা করব যে বস্তুটাকে সরাইতে গিয়ে আমরা কত কাজ করছি, এইটা হচ্ছে বিভব শক্তি। ওকে, আর আমাদের রেফারেন্স পয়েন্টটা সব সময় হবে ওই ইয়া থেকে, ওই ভূমি থেকে। আমরা রেফারেন্সটা নিব ভূমি থেকে, বা এটাকে অন্যভাবে ভূমি না বলে এটাকে আমরা এভাবে বলতে পারি সাম্যাবস্থা থেকে। এটাই তার সাম্যাবস্থা। ওকে, আমরা ভূমিতেই তার সাম্যাবস্থা চিন্তা করি। তো এখন আমরা যদি স্প্রিং এর ক্ষেত্রে আসি, স্প্রিং এর ক্ষেত্রে যদি, বা আমরা একটা বস্তুর আকৃতি পরিবর্তনের জন্য বিভব শক্তির ব্যাপারটা যদি চিন্তা করি, তখন আবার আমাদের তাইলে চিন্তা করা লাগবে অন্যভাবে। এখানে তো আর ভূমি থেকে তুলতেছি এরকম কিছু নাই। তাইলে আমি বলছি বস্তুর সাম্যাবস্থা, এই যে এটা হচ্ছে স্প্রিংটার নর্মাল অবস্থা, বা এটাকে আমরা সাম্যাবস্থা বলি। যে যেখানে বস্তুটা এক্স ইকুয়ালস টু জিরো, আমরা এটাকে এভাবে দেখাই। ওইটা আমাদের রেফারেন্স পয়েন্ট, ওখান থেকে দূরত্ব মাপা শুরু করব। তো আমরা এখন এই বস্তুটাকে টানলাম, টেনে, এখন ধর এটা হচ্ছে আগের অবস্থা ছিল, আমি এখন স্প্রিংটাকে একটু টানলাম, টেনে এরকম প্রসারিত করে ফেলছি। তো এখন এইটুক আমি এক্সট্রা তার, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু জিরো ছিল,
মানে সাম্যাবস্থান থেকে তার সরণটা ছিল 0, এইখানে x হয়ে গেছে, মানে x ইকুয়ালস টু x লিখলাম আর আই মিন x দূরত্ব তাকে সরাই নিয়ে আসছি, সহজ কথায় প্রসারিত করছি। তাইলে এখন আমি স্প্রিংটার আকারের বা আকৃতির পরিবর্তন করে ফেলছি, তার উপরে একটা আমি কাজ করছি, এবং সেই কাজটা এখন এই স্প্রিংটার মধ্যে গিয়ে জমা হয়েছে। আমি যখন একে ছেড়ে দিব সে আবার ওখানে চলে আসতে পারবে। তাহলে আমি এখানে যখন নিয়ে আসছি স্প্রিংটাকে, তখন আমরা এখানে একটা বল প্রয়োগ করে নিয়ে আসছি। এই স্প্রিংটাকে এরকম একটা বল দিয়ে টানতে টানতে নিয়ে আসছি, এফ বল দিয়ে। সো এটাকে আমি সরাসরি এফ বল বলাটা ঠিক না। আমি এইখানে আমি একটা এভাবে লিখতেছি জিনিসটা, যে এটা হচ্ছে পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল, আমি বুঝাচ্ছি ব্যাপারগুলা, তোদের আগেও পড়াইছি, তোরা ভুলে গেছিস আশা করি। মানে হচ্ছে এইখানে যখন আমি বস্তুটাকে উপরে উঠাইছিলাম, তখন একদম সব সময় প্রত্যেকটা মোমেন্টে আমি সেম বল দিয়ে উপরে উঠাইছি, মানে ওই এমজি বস্তুর ওজনের সমান বল দিছি। বাট এই স্প্রিংটা টেনে যখন এখানে নিয়ে আসছি, তখন প্রতি মুহূর্তে আমি সেম বল দেই নেই। যখন একটু সরাইছি তখন যে বল দিছি তার চেয়ে আরো বেশি বাঁকাইতে আরো বেশি বল দেওয়া লাগছে। মানে আমি যত বেশি তার বিকৃতি ঘটাচ্ছি তত বেশি বল দেওয়া লাগবে, কারণ সে চাইবে তার আগের অবস্থায় ফিরে যাইতে। যত তাকে বিকৃতি ঘটানোর চেষ্টা করব, সে তত শক্তভাবে প্রতিরোধ করার চেষ্টা করবে। তার মানে এখানে আমি যে বলটা দিচ্ছি এটা ফিক্সড বল না, এটা পরিবর্তনশীল, এটা মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে, এবং এইটা ওই ইসের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, স্মরণের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। এটা আমরা আবার ওই যে আহ চ্যাপ্টারটাতে 7 নাম্বার, না 7-8 ছিল নাকি, ওই তরঙ্গের চ্যাপ্টারটাতে, ওখানে আমরা মনে হয় পড়ছিলাম বা পড়বো আবার, বা কাজ চ্যাপ্টার, সরি কাজ না, স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটার মধ্যে মনে হয় বলছিলাম। যাই হোক, পরে একটা চ্যাপ্টারের মধ্যে আছে হুকের সূত্রের মধ্যে আছে। সো এখানে ওই ব্যাপারটা ছিল। ওকে, যে আমরা এখানে যে বলটা দিচ্ছি, এই বলটা সব সময় এমজি ছিল, বাট এই বলটা সবসময় এমজি না, সময়ের সাথে সাথে, সময় না, ওই দূরত্বের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। মানে এই বলটা, এই এফটা এক্স এর সমানুপাতিক, যত এক্স বাড়বে ওই বলের পরিমাণ বাড়বে। কেউ না বুঝলে বলিস। তার মানে এখন আমি এত সহজে এটার কাজটা বের করতে পারতেছি না, কারণ একদম এখানে যখন বল দিতে হয়েছে, তো আমি এটাকে একটু এভাবে লিখতেছি, তোরা একটু বুঝে নিস। একদম শুরুতে এফ ইকুয়ালস টু 0 ছিল, কারণ যখন ও সাম্যাবস্থায় ছিল তখন একদমই অল্প বল দেওয়া লাগছে। যত এভাবে সরাইছি, আস্তে আস্তে এফ এর মান বাড়তে বাড়তে ধরে এফ ইকুয়ালস টু এফ পর্যন্ত গেছে। তোরা এখানে বলতে পারিস যে ভাই আপনি এটা কিভাবে লিখতেছেন, এই যে এফ ইকুয়ালস টু 0 আবার এফ ইকুয়ালস টু এফ, এটা যদি দেখতে খারাপ লাগে বা তোদের কাছে একটু অড লাগে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, এফ আই এফ এফ, মানে হচ্ছে আই দিয়ে ইনিশিয়াল বুঝাচ্ছি আর এফ দিয়ে ফাইনাল বুঝাচ্ছি। মানে প্রথম দিকে একদম বল 0 ছিল, কারণ ও এই সাম্যাবস্থায় ছিল। যত সরাই এই পর্যন্ত নিয়ে আসছি, আমার আস্তে আস্তে বলের মানটা চেঞ্জ হয়েছে এবং ফাইনাল গিয়ে এফ হয়েছে। ওকে, মানে 0 থেকে এফ পর্যন্ত হয়েছে। তার মানে আমি পুরাটা সময় ধরে একই বল দিই নেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের সংজ্ঞা একই থাকবে, যে আমি যে পরিমাণ কাজ করছি সেটাই তার মধ্যে শক্তি আকারে জমা হবে। সো এই ক্ষেত্রে স্প্রিং এর যে বিভব শক্তি, এটাকে যদি আমি ইপি দিয়ে বলি, আমি এইটাকে সরাসরি এফ এক্স কস 0 ওটা লিখতে পারবো না। এখানেও কিন্তু বল আর সরণ ওই দিকেই হয়েছে, হ্যাঁ। সো একই দিকে হয়েছে, বল যেদিকে দিছি সরণ ওই দিকে হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা বল আর সরণ একই দিকে হয়েছে, এফ এক্স কস 0 সেটা ঠিক আছে, কিন্তু আমি সরাসরি এফ বলতে পারবো না। আমি এখানে একটু এভাবে লিখতেছি, এফ এভারেজ, ওকে, বা এভিজি ইন্টু ওই যে এক্স কস 0। কেউ না বুঝলে বুঝিস, বলিস আর কি। না বুঝলে বলিস কোথায়, যে আমরা এখানে আগের বার এফ লিখছিলাম, এটা সবসময় সেমই ছিল। এবার এফ এভারেজ লিখছি, মানে এখানে আমি একটা গড় বল হিসাব করব, কারণ পুরাটা তো জানি না। সো গড় ধরে এই পুরাটার মধ্যে গড় যত হয়, গড় মানে বল সরণ আর কস 0, আগেরটার মতোই। আচ্ছা, এখানে ইন্টু দিচ্ছি আমি, বুঝতে যাতে তাদের সুবিধা হয়। আচ্ছা, তাহলে এইবার এই গড় বলটা হিসাব করব। সো গড় বল হিসাব করার নিয়ম কি, এই যে আদি আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ দিবে, এভাবেই আমরা নর্মাল গড় করি। অবশ্য গড় করার অনেক মেথড আছে। সো আমি এই লাইনটাকে উপরে আনতেছি, কেউ না বুঝলে বলিস। এই ক্ষেত্রে ইপিটা এরকম দাঁড়াচ্ছে, এই যে
গড় নিচ্ছি 0, আগে যা ছিল শেষ হচ্ছে f, 2 দিয়ে ভাগ দিচ্ছি ইন্টু সরণ আর x, আর হচ্ছে cos 0 মানে 1, ওটা লিখলাম না। এখন আরেকটু কথা, এখন তাইলে আমার এরকম আসছে, f/2 মানে হচ্ছে হাফ fx এরকম আসছে। এখন আগের বার f এর জায়গায় mg বসাইছিলাম, এটা কি mg? আমি তো এর ওজনের সমান বল দেই নাই, স্প্রিং টানতে গিয়ে কিন্তু আমি ওজনের সমান বল দেই নাই। ওজনের সমান বল কখন দেওয়া লাগবে? যদি অভিকর্ষের বিপরীতে কাজ করতে যাই। আমি তো অভিকর্ষের বিপরীতে করি নাই, আমি টানতেছি অনুভূমিক বরাবর। তাইলে একটা স্প্রিং এর ক্ষেত্রে আমরা অভিকর্ষ ব্যাপারটাকে আনবো না, কারণ স্প্রিং এমনিতেও ভর অনেক অল্প, সো ওখানে ওজনের ব্যাপারটা থাকবে না। এইখানে এই বলটা তাইলে কিসের উপর নির্ভর করতেছে? এইখানে এই বলটা ওই যে বলছি এক্স এর উপরে নির্ভর করতেছে, তাইলে আমরা এই এফটাকে কি লিখতে পারি? তাইলে আমি এই যে স্প্রিং এর উপরে যে বল দিলাম, একটা স্প্রিং এর উপরে বল দিলে যে আমরা যে বল দিচ্ছি সেটা এক্স এর সমানুপাতিক। ওকে, তাহলে আমরা জানি কোন একটা সমানুপাতিক সাইন, সেটাকে যদি আমরা উঠাই দিতে চাই আমাদের এখানে একটা কে নিয়ে আসতে হয়, কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, নিয়ে আসলাম কে এক্স, এফ ইকুয়ালস টু কে এক্স। ওই কে এর পরিচয়টি কি? এই কে এর পরিচয়টা হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক কি জিনিস? এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারি যে এক্স কে যদি 1 মিটার বানাই তখন কে আর এফ সমান হয়। যখন এক্স কে আমরা 1 মিটার ধরি, এক্স এর মান যদি 1 বসাই, কে আর এফ সমান হবে, মানে এক্স ইকুয়ালস টু 1 মিটার হলে এফ ইকুয়ালস টু কে। তার মানে একটা স্প্রিং কে তার সাম্যাবস্থা থেকে 1 মিটার দূরত্ব সরাইতে গেলে যে পরিমাণ বল দেওয়া লাগে সেটাই হচ্ছে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। তার মানে স্প্রিং ধ্রুবক এক এক স্প্রিং এর জন্য এক এক রকম হবে, কেউ কিছু না বুঝলে বলিস। তাহলে আগের বার আমরা এখানে এফ ইকুয়ালস টু এমজি বসাইতে পারছি, এবার কিন্তু আর এমজি বসাবো না, এবার কি বসাবো? এবার বসাবো কে এক্স। তাইলে হাফ ইন্টু এফ এর জায়গায় বসাবো কে এক্স ইন্টু এক্স। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সূত্রটা এরকম দাঁড়াচ্ছে যে স্প্রিং এর ক্ষেত্রে তাইলে আমার ইপি সমান সমান যেটা আসছে, আমি এখানে সরাসরি লিখতেছি, স্প্রিং এর ক্ষেত্রে ইপি সমান সমান আসতেছে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। ওকে, তাইলে অবস্থার পরিবর্তন করতে গিয়ে আমরা একটা বস্তুর ক্ষেত্রে উচ্চতার পরিবর্তন যখন করলাম, সরি অবস্থানের উচ্চতার পরিবর্তন করলাম, তখন তার মধ্যে জমা বিভব শক্তি আমরা এমজিএইচ দিয়ে মাপবো। এমজিএইচ দিয়েই হবে সবসময়, চিন্তা করিস না। আর যদি স্প্রিং হয় বা এই টাইপের কিছু হয়, মানে স্প্রিং না বলে এটাকে আমি আরেকটু অন্যভাবে সংজ্ঞা দিলে বোধহয় ভালো হয়। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যদি হয় যে মানে অবস্থার আকার আকৃতি পরিবর্তন করতেছি, সেক্ষেত্রে এটাকে আমরা এরকম বলতে পারি, এই যে এই দোলনটাকে আমরা বলতাম সরল ছন্দিত স্পন্দন বা এরকম সরল দোলন গতি এরকম বলতাম। সো এটা স্প্রিং এর ক্ষেত্রেও খাটবে, আবার ওই যে আমাদের সরল দোলক তার ক্ষেত্রেও খাটবে। সো এই ক্ষেত্রে এর মধ্যে জমা হওয়া বিভব শক্তিটা হবে হাফ কে এক্স স্কোয়ার। কে এটা কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। ওকে, বা ওইটাকে স্প্রিং ধ্রুবক না বলে, ওটা স্প্রিং না হয়ে তো সরল দোলকের জন্য হইতে পারে, তখন এটার আরেকটা নাম হচ্ছে বল ধ্রুবক। এটাকে আমরা বল ধ্রুবকও বলতে পারি। কেউ কিছু না বুঝলে বলিস। বল ধ্রুবকও বলা যায়। কে এর এককটা কি হবে? কে এর একক আমরা এখান থেকে বের করতে পারি যে কে ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এক্স। কে ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এক্স, মানে কে এর এককটা দাঁড়াচ্ছে, কে এর এককটা হচ্ছে এফ বাই এক্স, মানে নিউটন, এক্স হচ্ছে দূরত্ব, মিটার, নিউটন পার মিটার। ওকে, তার মানে একক দূরত্ব সরাইতে, 1 মিটার সরাইতে, তার সাম্যাবস্থা থেকে 1 মিটার দূরত্ব সরাইতে যে পরিমাণ বল দিতে হবে সেইটা হচ্ছে তার আহ, ওই বল ধ্রুবক। সেটা এক একটার জন্য এক এক রকম হইতে পারে। কেউ এইটুকু না বুঝলে বলিস। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিভব শক্তিতে আসতেছে হাফ কে এক্স স্কোয়ার। ওকে, এখানে আরো একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন একটা স্প্রিং এর উপরে বল দিচ্ছি, বাইরে থেকে আমি যখন বল দিলাম, পরিবর্তনশীল বল দিলাম, তখন এই স্প্রিং ও তার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমার বলের বিরুদ্ধে আরেকটা বল দেওয়া শুরু করবে। আমি যে বল দিচ্ছি তার বলের বিরুদ্ধে, এই জন্য আমরা স্প্রিংকে টানতে গেলে আমাদের কষ্ট হইতে থাকে।
বা এইটার আরো সহজ উদাহরণ দিছিলাম, কাপড়কে যখন আমরা পানি ঝরানোর জন্য মুছড়াই ওই ধোয়ার পরে, তখন আমরা হাতে ব্যথা পাই বেশি মোচড় দিলে, তখন হাতে ব্যথা লাগে। আস্তে আস্তে ব্যথাটা আরো বাড়ে, যত পানি ঝরে যায়, যত বেশি মোচড় দিতে থাকি তখন হাতে ব্যথা লাগাটা বাড়ে। তার মানে এই সব বস্তুই যখনই তাদের আকারের আকৃতি পরিবর্তন করতে যাচ্ছি, ওরা নিজের থেকে একটা বাধা দিচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার বল। হ্যাঁ, আর ও যে ভিতর দিক থেকে বাধাটা দিচ্ছে, সেই বাধাদানকারী বলটা আমি যখন ওর উপরে টান দেওয়া শুরু করব, ও বিপরীত দিকে একটা বল দেওয়া শুরু করবে, সেটা হচ্ছে প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। কেউ এইটাকে প্যাচ লাগাবি না। কোনটা প্যাচ লাগাবি না? সেটা হচ্ছে, তোদের মনে হইতে পারে এই প্রত্যয়নী বল কিন্তু আমার বলের সমান, আমার বলের সমান এবং বিপরীতমুখী, ওই যে ক্রিয়া প্রতিক্রিয়া নিউটনের যেটা ছিল সেটাই। যে প্যাচটা লাগাবি না সেটা হচ্ছে, তোদের মনে হইতে পারে যে ভাইয়া ক্রিয়া আর প্রতিক্রিয়া তো সমান, তাইলে তো কাটাকাটি গিয়ে শূন্য হওয়ার কথা, স্প্রিংটা না নড়ার কথা, স্প্রিংটা ওখানেই থাকার কথা। কারণ আমরা এভাবে পড়ে আসছিলাম যে একটা বস্তুর উপরে যদি দুইটা বল ক্রিয়া করে, এরকম আগে একটু বুঝে নে। ধর এই দিক থেকে কেউ একজন 2 নিউটন বল দিল, ওই দিক থেকে আরেকজন 2 নিউটন বল দিল, তাহলে এই বস্তুটার উপরে মোট বল শূন্য হবে, কারণ বিপরীত দিক থেকে মোট বল শূন্য। কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারটা কিন্তু এইটা না। ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপরে কাজ করে না, দুইটা ভিন্ন বস্তুর উপরে কাজ করে। এটা কিন্তু আমি একই বস্তুর উপরে দুইটা বল দেখাইছি। কিভাবে? আমি যখন ক্রিয়া বল দিচ্ছি, ধর এটা ক্রিয়া, আমার বল, তো আমার বলটাকে আমি এভাবে দেখাচ্ছি, এফ এ, বা শুধু এফ দিয়ে দেখাইলাম। হ্যাঁ, আমার বলটাকে আমি এফ দিয়ে দেখাচ্ছি। আর স্প্রিং যে বলটা দিচ্ছে প্রত্যয়নী বল, সেটাকে আমি এফ এস দিয়ে দেখাচ্ছি, স্প্রিং এর বল এফ এস। এই দুইটা বল দুইটা বিপরীত জিনিসের উপরে কাজ করতেছে, দুইটা জিনিসের উপর। আমার বল দিচ্ছে আমি স্প্রিং এর উপরে, আর আমি আমার হাতে ব্যথা পাচ্ছি বা আমার হাতে টান খাচ্ছি, তার মানে এই বলটা আমার হাতের উপরে, একই জিনিসের উপরে না কিন্তু। এখানে একই বস্তুর উপরে দুইটা বল ছিল, এই জন্য টোটাল শূন্য হয়েছে। আর এখানে আমার বল স্প্রিং এর উপরে, আর স্প্রিং যে বল দিচ্ছে আমার হাতের উপরে দিচ্ছে, তার মানে দুইটা ডিফারেন্ট জিনিসের উপরে সেম বল। সবাই কি এই ব্যাপারটা কনফার্ম হয়েছিস বা বুঝতে পারছিস? আমি কিন্তু 9-10 ইন্টারমিডিয়েটে এই জিনিসটা নিয়ে অনেক পেইনের মধ্যে ছিলাম, এই জিনিসটা আমি বুঝতাম না যে কেন এই ক্ষেত্রে শূন্য হচ্ছে না। সবাই কি এই ব্যাপারটা বুঝছিস? এই মনে বুঝছিস নাকি ঘুমাস? সাইমা বুঝছিস? আচ্ছা, না বুঝলে আবার বলবা। নিসা বুঝছিস কি? আবার বলবো, আচ্ছা তাহলে বলিস না কেন? আমি তো বলতেছি আমারও কনফিউশন ছিল। যে নর্মালি এটা তো তোরা বুঝিস যে একটা বস্তুর উপরে দুইটা বল ক্রিয়া করলে, ধর এই যে একটা বস্তুর উপরে দুইটা বল ক্রিয়া করতেছে একই সময়, তাহলে বস্তুটা কিন্তু নড়বে না। সমান মানের বল যদি হয়, কাটাকাটি গিয়ে শূন্য হবে, বস্তুটার উপরে মোট বল শূন্য হবে। তো আমাদের নর্মালি, বা আমার ক্ষেত্রে যদি আমি বলি যে আমার এসএসসি এবং ইন্টার দুই ক্ষেত্রে আমি এটা নিয়ে কনফিউশনে ছিলাম, এবং অনেক দিন আমি এটার কোনো অ্যান্সার পাই নাই বা বুঝতে পারিনি এই ব্যাপারটা। সেটা হচ্ছে, আমাকে সবসময় বলা হয়েছে ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী। সো আমি এই স্প্রিংটার উপরে বল দিচ্ছি, মানে ক্রিয়া করতেছি, তাহলে স্প্রিংটা একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেটা হচ্ছে প্রত্যয়নী বল। তো আমার আমাকে সবসময় এরকম বলতো যে ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী, তার মানে এফ আর এফ এস সমান এবং বিপরীতমুখী, তাহলে তো আবারও কাটাকাটি গিয়ে শূন্য আসার কথা। এইটুকু সবাই আগে কনফার্ম হয়েছিস কিনা? আচ্ছা, তাইলে স্প্রিং এর নড়ারই কথা না, স্প্রিং ওখানেই থাকার কথা, তাহলে স্প্রিং ওখানে থাকতেছে কেন? তা আমি যে জিনিসটা ভুল বুঝে আসছি, বা যে জিনিসটা খেয়াল করি নাই, ওই ক্রিয়া প্রতিক্রিয়া নিউটনের যে সূত্র লেখা ছিল, ওইখানে এই একটা লাইন ছোট করে লেখা ছিল বইয়ের মধ্যে, যে ক্রিয়া আর প্রতিক্রিয়া সবসময় দুইটা ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া করে। ওই লাইনটাকে আমি মিস করে আসছি, বা তখন পড়ছি, ওটাকে ইয়া করি নাই, মানে খুব একটা গোনায় ধরি নাই। এখানে দেখ, একই বস্তুর উপরে দুইটা বল বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তখন শূন্য হওয়ার চান্স আছে। কিন্তু দুইটা ভিন্ন বস্তুর উপরে আহ, যদি বল প্রয়োগ হয়, তাহলে এটা কখনোই একই মানের বল প্রয়োগ হয়, তাহলে তো জিরো হওয়ার কথা না, ওটা একই বস্তুর উপরে। এখানে কিন্তু আমার বল, যদি আমি 5 নিউটন বল দিয়ে স্প্রিংটাকে টানি, সেই বলটা স্প্রিং এর উপরে, ওকে, স্প্রিংকে আমি টানতেছি। আর স্প্রিং আমাকে 5 নিউটন বল দিয়ে টানতেছে, ওটা আমার উপরে। তো একই সময় একই বস্তুর উপরে দুইটা কিন্তু বল হয় নাই, মানে স্প্রিং এর উপরে দুইটা বল আসে নাই। একটা আসছে আমার উপরে, আমাকে স্প্রিং টানতেছে,
আমার হাতটাকে, আর আরেকটা আসছে স্প্রিং এর উপরে, দুইটা ভিন্ন বস্তুর উপরে। সো দুইটা ভিন্ন বস্তুর উপরে আলাদা আলাদা একটা করে বল, সো কাটাকাটি গিয়ে শূন্য হওয়ার কোনো কোশ্চেনই নাই। এটুকু বুঝছিস? এটুকু বুঝছিস কিনা? আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন আসতে পারে না মাথায়, যে ভাইয়া আপনি স্প্রিংকে টানছেন, স্প্রিংও আপনাকে টানছে, তাহলে স্প্রিং সরে আপনি সরেন না কেন? ব্যাপারটা এরকম আসতে পারে। আমি সরতেছি না কারণ আমার ভর বেশি, কিন্তু আমি তো আমার হাতে ব্যথা পাচ্ছি, তার মানে স্প্রিং আমাকে টান দিছে, ওটা আমি ফিল করতেছি। কিন্তু স্প্রিং আমার ভর বেশি দেখে 5 নিউটন বল দিয়ে আমাকে স্প্রিং মুভ করাইতে পারতেছে না। বাট আমি যখন ওকে টানছি, ও সরে আসতেছে। এইটা হচ্ছে ব্যাপারটা। এবার কি বুঝছিস? দুইটা বল ক্রিয়া করে না, শূন্য হয় নাই। ওকে, তারপরে আরো একটা ব্যাপার, এই কোশ্চেনটা আমাকে ওই মেসেঞ্জারে কয়েকদিন আগে এক ইন্টার স্টুডেন্ট করছে, যে ভাইয়া ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী, তাহলে গাড়ি এসে আমাকে ধাক্কা দিল, আমিও তো গাড়িকে ধাক্কা, গাড়ি যখন ধাক্কা দিছে, ওই যে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ছিলাম, এখন তো ওই চ্যাপ্টার তোদের আছে কিনা আমার খেয়াল নাই, এরকম ছিল যে এই বস্তু এর উপরে ক্রিয়া বল দিচ্ছে F1, আর এটা এর উপরে ক্রিয়া বল দিচ্ছে ওই সংঘর্ষের সময় F2, এবং এই দুইটা সমান এবং বিপরীতমুখী। তাইলে ও আমাকে কোশ্চেন করছে যে ভাইয়া গাড়ি আমাকে এসে ধাক্কা দিল, তাইলে গাড়ি আমাকে যে বলে ধাক্কা দিছে, আমিও তো গাড়িকে ওই বলে ধাক্কা দিছি, তো গাড়ির কিছু হইলো না কেন? তো গাড়ির কিছু হয় নাই কারণ গাড়ির ভর যা, আমি ওকে ওই বল দিয়ে গাড়ির কিছুই হয় নাই, একই সেম বলই দিছি, কিন্তু আমার ভর অল্প, আমি ছিটকে গেছি। যদি আমাদের দুইজনের ভর সেম হইতো, মানে একটা গাড়ি যদি আরেকটা গাড়িকে ধাক্কা দিত, তখন কিন্তু গাড়ি ওটা পিছিয়ে যাইতো, ছিটকে পড়তো, এরকম একটা ব্যাপার হইতো। সো এই ব্যাপারগুলো আমরা মিস করে আসি। ওকে, এখানে দুইটা ভিন্ন বস্তুর উপরে, এই টোটাল দুইটা বস্তু মিলে যদি হিসাব করি, তাহলে মোট বল শূন্য, মানে পুরো সিস্টেমটার উপরে মোট বল শূন্য। বাট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বস্তুর উপরে আলাদা আলাদা বল শূন্য না। ওকে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখা লাগবে। আচ্ছা, অনেক বকবক করে ফেলছি একটা বেসিক ক্লিয়ার করতে গিয়ে, কারণ এই জিনিসটা আমি বুঝছিলাম না। এবং মেবি আগে তোদের যখন কোশ্চেন করাই পড়াচ্ছিলাম, তখন শাফিন আমাকে এই কোশ্চেনটা করছিল। ওকে, তখন অ্যান্সার দিছিলাম, তোদের খেয়াল আছে কিনা আমার জানা নেই। আচ্ছা, তো এবার আসি, তাইলে যেটা বলতেছিলাম আমি এখন নিজেই ভুলে গেছি। ওকে, হ্যাঁ, মনে পড়ছে এবার। তাইলে এই প্রত্যয়নী বলটা, এই প্রত্যয়নী বলটা আমার সমান এবং বিপরীতমুখী, তাইলে আমরা যদি আমার বলটাকে আমি এভাবে লিখছি না, যে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, তার মানে যত আমি সরাচ্ছি আমার এফ বলটা বাড়তিছে, তাইলে তো এফ এস, আমি যত সরাচ্ছি এফ এস বলটাও কিন্তু বাড়তিছে, কারণ দুইজনের বলই বাড়তিছে একসাথে। আমি যত টানবো ও আমাকে তত টানবে, তাইলে এই ব্যাপারটা আসতিছে, এরকম একটা ব্যাপার আসতিছে। তার মানে প্রত্যয়নী বলটাও ওই এক্স এর সাথে সাথে বাড়তিছে, এক্স এর সাথে, সরি, এফ এস, আমি এরকম ভুলভাল লিখে ফেললে বলিস। স্প্রিং এর বলটা, বা এটাকে প্রত্যয়নী বল বা স্প্রিং বল বলে, এটাও এক্স এর সাথে সাথে বাড়তিছে, আমি যত টানতেছি এই বলটাও বাড়তিছে, কিন্তু আগেরটার সাথে এটার তফাৎটা কি? বিপরীতমুখী, এখানে একটা মাইনাস সাইন। মানে হচ্ছে এটা তো আমার জিরো পজিশন, মানে এটা আমার মূল বিন্দু, এভাবে আমি চিন্তা করতে পারি, ওইটার ডান দিকে যত যাচ্ছি, বা ওই ডান সাইডে পজিটিভ ধরছি, তাহলে বাম দিকের সাইডটা হবে নেগেটিভ, তাহলে এই যে এই এফ বলটা ওই এক্স এর সাথে সাথে বাড়তিছে, কিন্তু এফ বলের ডিরেকশনটা কোন দিকে? বিপরীত দিকে, বা এক্স এর বিপরীত দিকে, এক্স ওই দিকে, আর এটা ডিরেকশনটা, এই জন্য একটা মাইনাস সাইন। তাহলে এখানে এই ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? এরকম দাঁড়াচ্ছে, এফ এস ইকুয়ালস টু মাইনাস কে এক্স। ওকে, তাইলে স্প্রিং এর দ্বারা আমার দ্বারা কৃত কাজ যদি, বা আমার দ্বারা যে কাজটা আসছিল ওই, বা স্প্রিং এর জন্য প্রযুক্ত বল, স্প্রিং এর বল যদি আমি বলি মাইনাস কে এক্স, তাহলে আমার বলটা দেখ জাস্ট খালি একই মান আসছে, কই যেন, এই আমার বলটা আসছে কে এক্স, জাস্ট পজিটিভ আসছে। ওকে, তবে উভয় ক্ষেত্রে এই যে বিভব শক্তি যদি আমরা উভয় বল দিয়ে হিসাব করি, আমাদের দুই ক্ষেত্রেই এই যে এইখানে এটা ছিল কত, যে ইপি ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, এটা আসছিল। যদি আমরা ওই বিভব শক্তিটা এই এই সমীকরণ দিয়ে ইউজ করি, তাহলে এই ক্ষেত্রেও ওই একই ব্যাপার দাঁড়াবে আর কি, মানে বিভব শক্তি যেটাই বলুক, আমরা এই হাফ কে এক্স স্কোয়ার দিয়ে চিন্তা করব। তো খালি একবার পজিটিভ আসবে, একবার নেগেটিভ আসবে। আমরা তো আগের দিন পড়ছি যে শক্তি ঋণাত্মক আর ধনাত্মক, এটা দিয়ে মানে কাজের মান ধনাত্মক আর ঋণাত্মক, এটা দিয়ে আমরা কি বুঝি? ওই এক ক্ষেত্রে শক্তি দিতে হচ্ছে,
আর এক ক্ষেত্রে শক্তি নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সো এই ক্ষেত্রে দুই বলের জন্য বিভব শক্তির মান একই আসবে। সো সহজ কথায় আমাদের যদি এরকম কোনো একটা পরিবর্তনশীল বল দ্বারা কাজ হিসেব করতে বলে, এটার একটা কমন উদাহরণ হচ্ছে এই যে যদি স্প্রিং বা সরল দোলক এই ক্ষেত্রে আমাদের বিভব শক্তি হিসাব করতে বলে, সেটা হবে হাফ কে এক্স স্কোয়ার। অবশ্য স্প্রিং আমাদের সরল দোলকের বিভব শক্তিটা আমরা অন্যভাবেও ক্যালকুলেট করতে পারি, সেটাও আমি দেখাবনি সামনে। এখন এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যা বলছি এতক্ষণ শুধু আমাদের এই সূত্রটা আর ওই যে ওই আগের সূত্রটা এমজিএইচ, এটা জানতে হবে। এটা কিভাবে আসলো, খ নাম্বারে মাঝে মাঝে আসে। আর এই এক্স এর পরিচয়টা কি, সাম্যাবস্থা থেকে স্প্রিংটাকে কতটুকু সরাইছি। এখন নট নেসেসারি আমি স্প্রিংকে টেনে প্রসারিত করছি, এটা কিন্তু সংকোচনের জন্যও হবে। আমি যদি সংকোচন করে আনি তখন ওই এক্স এর জায়গায় একই জিনিস বসাবো, সূত্র একই রকম হবে। আশা করি কারো এইটুকে কোনো প্রবলেম নাই। এখন আসি গতিশক্তি। এটা তো বিভব শক্তি বললাম, সো আমাদের বইয়ে বিভব শক্তি এই দুইটা নিয়ে আছে। এবার আমরা গতিশক্তিতে আসতেছি। আর টাইম এন্ড হয়ে গেলে জয়েন দিস, একটু পরে আমি নিজেই ইয়া করবো নি, রিজয়েন দিব নি। এই মনি আসিস, শুন। আচ্ছা এই যে অফলাইন নিলে আসবি নাকি তুই? মানে আসবি কিনা ওই যে সবাই বলতে ধর উষার নেট নাই। সো আন্টি কালকে রাত্রে ফোন দিছিল, আমি ধরতে পারি নাই। সো উষা হয়তো আসবে এখন। আর আলিফও ক্লাস করতে পারতেছে না, আমি ওরে প্রত্যেকদিন ইয়া পাঠাচ্ছি, লিঙ্ক পাঠাচ্ছি, ও আসতে যাচ্ছে। সো এরকম আর ওই যে সোয়াইব, সিয়াম, ওদেরকে বললে ওরাও আসবে। এখন আসলে আমাকে একটু জানাইস। মানে মেয়েদের আসার ক্ষেত্রে গার্ডিয়ানরা আমাকে বারবার বলতিছে যে আর কেউ আসবে কিনা, তাহলে আমি বলতে পারলে ওনারা আর কি সেফ ফিল করে, এই আর কি। সো তুই আসলে বলিস। ওকে, এবার আসি গতিশক্তি। ওকে, তো গতিশক্তি কোনটা ছিল, যে গতির কারণে কোনো বস্তু যে কাজ করার সামর্থ্য লাভ করতেছে, এটাকে আমরা গতিশক্তি বলতেছিলাম। সো এখন আসি যে একটা বস্তু গতির কারণে যে একটা বস্তু আসলেই কাজ করতে পারে, এটা আমরা চাক্ষুষ উদাহরণ দেখেই বুঝি। যে একটা বস্তু নর্মাল একটা বেগ নিয়ে আসার সময় কোনো কিছু সাথে ধাক্কা লাগলে সেটাকে সরায় ফেলতে পারতেছে বা এরকম, তার মানে সে একটা কাজ করার মতো এনার্জি পেয়ে গেছে। স্থির অবস্থায় সে সেটা পারতো না। তাইলে আহ, এই যে তার মধ্যে গতির কারণে শক্তি জমা হয়েছে, তাইলে এই যে সে যখন গতিতে ছিল তখন তার উপরে যে পরিমাণ কাজ করা হয়েছে, বা তার উপরে যে পরিমাণ কাজ হয়েছে, তার উপরে বল দিয়ে যে পরিমাণ কাজটা করা হয়েছে, সেই কাজটাই তার মধ্যে শক্তি আকার জমা হয়েছে, এবং সেটা দিয়ে সে আবার কাজ করতে পারতেছে। তো ধর আমরা একটা বস্তুর উপরে এফ বল প্রয়োগ করতেছি, সে আগে স্থির অবস্থায় ছিল। অবশ্য সবসময় স্থির অবস্থায় থাকতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা আদিবেগও থাকতে পারে, ওটা নিয়ে আমি লাস্টে আবার বলবো। আগে স্থির অবস্থায় ছিল, এখন আমি এই বস্তুটার উপরে এফ বল প্রয়োগ করলাম। তো আমরা এখন কিন্তু দুইটা টাইপের বলের কথা জেনে গেছি। একটা হচ্ছে স্থির, সরি, ওই ধ্রুব বল, মানে যেটা সবসময় সেম থাকে, ওই একটু আগে যেমন বস্তু উঠানোর সময় সবসময় এমজি ছিল। আর একটা দেখে আসলাম যে পরিবর্তন হয়। সো এই বলটা ধ্রুব বল, মানে সেইটা এই বস্তুটার উপরে আমি এফ বলটা যে প্রয়োগ করতেছি, একদম ধর বস্তুটাই এস দূরত্ব পর্যন্ত আসছে, পুরাটা সময় ধরে একে আমি একই বলে ধাক্কা দিচ্ছিলাম। সো এইখানে আসছে যখন বস্তুটা, তার শেষ বেগটা ভি হইছে, বস্তুটার ভর হচ্ছে এম, এবং সে এস দূরত্ব পার করে আসছে এবং তাকে এই ধ্রুব বল দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি। আচ্ছা, আর এই ক্ষেত্রে বস্তুটার বেগ বৃদ্ধি হয়েছে, তার মানে তার একটা ত্বরণ হয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে আহ বস্তুটার এ ত্বরণ হয়েছে। তাহলে বস্তুটার উপরে যে কাজ করছি আমরা, সেটা একটু বের করার চেষ্টা করি। তো কাজ সমান সমান ছিল, মানে গতিশক্তিটা তো এর উপরে যে পরিমাণ কাজ করছি, তাহলে বস্তুটার মধ্যে জমা হওয়া গতিশক্তিটা কত সেটা বের করতে আছি। সো বস্তুটার উপরে কাজ আমার বের করতে হবে। সো কাজ কি, বস্তুটার উপরে এফ বল প্রয়োগ করছি, এফ, বস্তুটার সরণ হয়েছে এস, এবং এটা বলের দিকেই। সো এফ এস কজ আবারও জিরো। ওকে, তো এখন আবার বস্তুটার উপরে যে এফ বল প্রয়োগ করছি, সেই বলটা কত সেটা যদি আমরা বের করতে চাই, আমরা এই যে এরকম সূত্র জানি যে এফ ইকুয়ালস টু এম এ, এইটা দিয়ে বের করতে পারি। তাহলে বস্তুর ভর এম আর বস্তুর ত্বরণ হয়েছে এ, তাহলে এম এ এস কস জিরো মানে হচ্ছে 1। সো ওটা আর লিখলাম না।
এখন এই এ এর মানটা বা এ এসটাকে আমরা আবার আরেকটা সূত্র দিয়ে বের করে নিতে পারি, সেটা হচ্ছে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই বস্তুর ক্ষেত্রে এটা লেখা যায়, যেহেতু তার শেষ বেগ ভি হয়েছে, আদি বেগ ইউ ছিল, আর এস দূরত্ব অতিক্রম করছে, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা লেখা যায়। তো এটাকে আমি এখানে বসাই দিই, এস সমান সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। তার মানে এরকম আসতেছে, এটা কিন্তু এই এস সমান সমান বসাই দিছি, তার মানে ই কে বা গতিশক্তি এটা ইকুয়ালস টু আমরা এটা পাইলাম হাফ এম ভি স্কোয়ার। আমি যদি দেখ গুণ করে দিই, হাফটাকে সামনে আনলাম, এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, যদি আমি এভাবে গুণ করে দিই, ওকে। তাহলে কোন একটা বস্তুর গতিশক্তি সেটা কি হচ্ছে, আহ, আচ্ছা এভাবে না লিখে ওভাবেই রাখি, গুণ করলাম না, এম ভি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ইউ স্কোয়ার এভাবে লিখলাম। এখন যদি আমি এখানে আদি বেগটা শূন্য বসাই দিই, যে আগে শূন্য ছিল, তাইলে এর গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার, এই সূত্র দিয়ে, যদি আগে স্থির অবস্থায় থাকে। আর যদি স্থির অবস্থায় না থাকে তাহলে আমার ওটাকেও হিসাব করা লাগবে, ওকে। তার মানে গতিশক্তির পরিবর্তন করলেও জাস্ট আমি আগে ইউ ছিল পরে ভি বানাই দিছি, তখনও তার মধ্যে সরি, বেগের পরিবর্তন করলেও তার মধ্যে একটা শক্তি জমা হয়, সেটা এভাবে বের করতে পারি। আর যদি স্থির অবস্থায় থাকে তাহলে ওটা শূন্য হয়ে যাবে, সো শুধু হাফ এম ভি স্কোয়ার আসবে, যেটাকে আমরা নর্মালি ইউজ করি। আচ্ছা আমরা আবার একটু জয়েন দিই। আচ্ছা তো এইখানে আহ, আমাদের যে গতিশক্তি হিসাব করতে যদি বলে, তাহলে আমরা নর্মালি হাফ এম ভি স্কোয়ার ইউজ করবো, কখন, যদি আদিবেগটা শূন্য বলে। আর যদি আদিবেগ শূন্য না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হাফ এম, ওই যে উপরেরটা ইউজ করবো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, কতখানি বেগের পরিবর্তন করছে। আহ মানে সহজ কথায় আমাদের কৃত কাজটাই হচ্ছে আহ ওই বেগের পরিবর্তনের সমান, ওকে, সরি, গতিশক্তির পরিবর্তনের সমান। এই দেখ আমরা এখানে কাজ বের করলাম না, এটাই তো ছিল গতিশক্তি। তাহলে এখানে কাজটা লাস্টে কি দাঁড়াইলো, এটা কিন্তু একটা কাজ ছিল, সেই কাজটা কি ছিল, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এরকম মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন, আদি গতিশক্তি মাইনাস শেষ গতিশক্তি, এটাই ছিল আমাদের কাজ। তার মানে সামনে আমরা আরেকটা এরকম, এই যে পরের টপিকটাতে এটা আছে যে কাজ শক্তি উপপাদ্য, এরকম একটা ব্যাপার আছে যে আমরা তার মানে এই যে এইখান থেকে বুঝাচ্ছি যে কাজের আর শক্তির সম্পর্কটা কিরকম। দেখ এই গতি শক্তিটাকে আমি একটা কাজ বলছিলাম, তো আমি এখানেই লিখতেছি যে এইটা দেখে দেখে আমি লিখতেছি যে লেখা যায় কৃত কাজ ইকুয়ালস টু, এইটুকু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, মানে হচ্ছে শেষ গতিশক্তি, হ্যাঁ, শেষ গতিশক্তি মাইনাস এই হাফ এম ইউ স্কোয়ার, এটা হচ্ছে আদি গতিশক্তি, তাহলে মাইনাস আদি গতিশক্তি, আদি গতিশক্তি, এই দুইটার বিয়োগফল থেকে আমরা কাজটা বের করতে পারতেছি। এই বস্তুটার বেগ আগে ইউ ছিল, শেষে যদি ভি হয়ে যায়, ধর ইউ শূন্য ধরলাম না, যদি বলে আমি মোট কত কাজ করছি, তাহলে আমরা দুইবার গতিশক্তি বের করব। আই মিন বস্তুর শেষে কত গতিশক্তি হয়েছে, আগে কত গতিশক্তি ছিল, সেটাকে ডিফারেন্স করলেই আমরা আহ ইয়াটা পেয়ে যাব, কাজটা পেয়ে যাব। তার মানে আমরা এটা এভাবে লিখতে পারি যে ডাব্লিউ ওয়ার্ক ইজ ইকুয়ালস টু ডেল কে দিয়ে কাইনেটিক এনার্জি বোঝাচ্ছি, হ্যাঁ, গতিশক্তির পরিবর্তনটা ডেল কে, কে দিয়ে কাইনেটিক এনার্জি বোঝাচ্ছি, ওকে। সো এইটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। এটা মাঝে মাঝে খ নাম্বারের জন্য আসে, যে গতিশীল বস্তুর উপরে কৃত কাজ এর গতির পরিবর্তনের বা গতিশক্তির পরিবর্তনের সমান। আচ্ছা এখন আরেকটা সম্পর্ক দেখাবো তোদের, এইটুকু দেখায় মনে হয় শেষ করলে তোদের জন্য ভালো হবে। হ্যাঁ, কেউ কিছু বলবি? আচ্ছা আমি আরেকটু পড়াই তারপরে শেষ করতেছি। মানে আজকে ওই মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতিশক্তি ওটাই যাব না, তার আগে আমি নোট থেকে বলতেছি এখন, হ্যাঁ। তবে অনেক কিছু ডিটেলস বলতেছি, মুখে বলতেছি আর কি, ডিটেলস নোটেও আছে মোটামুটি। আচ্ছা এখন হচ্ছে আমরা এই গতিশক্তির যে সূত্রটা, এই সূত্রটার সাথে ভরবেগের একটা রিলেশন সৃষ্টি করতে পারি, যে ভরবেগের সাথে গতিশক্তির কোনো সম্পর্ক আছে কিনা। ভরবেগ
ও গতিশক্তির সম্পর্ক। আর এই বৃষ্টি আসতেছে না কয়েকদিন ধরে, শুনতেছি বৃষ্টি আসবে আসবে আসবে, আসতেছে না। এতে আরো গরমটা বেশি ইয়া হয়ে গেছে। হ্যাঁ, ঘূর্ণিঝড়ের কথা শুনতেছি। ইয়াস মনে হয়, হ্যাঁ ইয়াস। আচ্ছা, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা গতিশক্তি জানছি। আবার আমরা ভরবেগ সমান সমান জানি, যদি ভরবেগকে পি দিয়ে লিখি, ভরবেগ হচ্ছে এম ভি। তো আমরা এই দুইটার মধ্যে রিলেশন করতে চাচ্ছি, তাইলে সেই ক্ষেত্রে আমি একটা কাজ করি, এই এম ভি এখানে একটা এম দিয়ে গুণ দিই, তাইলে একটা এম দিয়ে গুণ দিলে আবার এম দিয়ে ভাগ দেওয়া লাগবে। সো আমি যেটা করতেছি, উপরে এম দিয়ে গুণ দিলাম, তাহলে উপরে হয়ে যাবে এম স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে এম দিয়ে ভাগ দিলাম, তাহলে নিচে হয়ে যাবে টয়েজ এম, এরকম হবে। তাতে এই যে এম ভি টার্মটা চলে আসছে, ওটাকে আমরা পি দিয়ে লিখতে পারি, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, পি স্কোয়ার ডিভাইডেড বাই টয়েজ এম, এটা হচ্ছে ই কে। তার মানে গতিশক্তি আর ভরবেগের সম্পর্কটা এরকম দাঁড়াচ্ছে যে গতিশক্তি কষ্ট হবে পি স্কোয়ার বাই টয়েজ এম। এখন এটা থেকে আমরা কয়েকটা ডিসিশনে আসতে পারি, যে যদি দুইটা বস্তুর ভর সেম হয়, যদি দুইটা বস্তুর ভর সেম হয়, তার মানে একই ভরের দুইটা বস্তু, সেই ক্ষেত্রে গতিশক্তিটা হবে ভরবেগের বর্গের সমানুপাতিক। মানে এরকম অবস্থা যে যদি এম ধ্রুবক হয়, এম কনস্ট্যান্ট, মানে দুইটা বস্তু নিয়ে তুলনা করতেছি, হ্যাঁ, দুইটা বস্তুর ভর একই, বা এভাবে লিখি, ভর সেম হলে, হলে এরকম দাঁড়াচ্ছে, গতিশক্তিটা হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক, মানে যার ভরবেগ যত বেশি হবে তার গতিশক্তি তত বেশি হবে। ওকে, হ্যাঁ। আবার যদি এরকম হয় যে দুইটা বস্তুর ভরবেগ সমান, তখন ভরের সাথে গতিশক্তিটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। যদি এরকম হয় যে পি সেম, দুইটার পি সেম হলে, মানে দুইটার পি সেম, দুইটার ভরবেগ সেম, মানে আর কি ভর ডিফারেন্ট কিন্তু বেগের মান এমন হয়েছে দুইটা গুণ করে সেম আসছে, এরকম যদি হয়, তাহলে ওইটা তো কনস্ট্যান্ট হয়ে যাবে, এটার সাথে এটার ব্যস্তানুপাতিক সম্পর্ক, তখন গতিশক্তিটা এই ভরের ব্যস্তানুপাতিক হবে। এই টু তো কনস্ট্যান্ট, এটা নাই, তার মানে যে হালকা হবে তার গতিশক্তি তখন বেশি হবে। সো এগুলা মাঝে মাঝে অবজেক্টিভে দিতে পারে, বা ম্যাথের ক্ষেত্রেও এরকম প্যাচ দিতে পারে, তোদের বইয়ে এই গতিশক্তিটাকে টি দিয়ে দেখাইছে, হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা কথা তো আগেই বলে আসছি, আমার নোটের মধ্যে এটা আবার এখন আসছে, যে শক্তির নিত্যতা নীতিটা কি ছিল, যে আমরা ওই কোন সৃষ্টি, শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস করতে পারতেছি না, সেটা সব সময় এক রূপ থেকে অন্য রূপে যাবে, এবং একটা মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ সবসময় নির্দিষ্ট আর অপরিবর্তনীয়। এটাকে আরেকভাবে বললে, একটা সিস্টেমের মোট শক্তি সবসময় ইয়া থাকবে, আই মিন কনস্ট্যান্ট থাকবে। সিস্টেম বলতে কি বুঝাচ্ছি, ধর আমরা এই যে একটা বস্তুকে ভূমি থেকে উপরে, উপর থেকে নিচে, বা একটা ঘটনা বলতে পারি, যে একটা বস্তুকে আমরা উপর থেকে নিচে ছেড়ে দিব। ওকে, তো এই যে পুরা ঘটনাটা ঘটবে, এই পুরাটাকে আমরা একটা সিস্টেম হিসেবে চিন্তা করতে পারি, বা এই ঘটনাটা চিন্তা করতে পারি। এই ঘটনার প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি সবসময় সেম থাকবে। আমরা এটাকে নেক্সট দিন প্রুফ করব, এটা নিয়ে ম্যাথ আসে অনেক। আবার ধর ওই যে স্প্রিংকে দুলতে দিছি, টেনে ছেড়ে দিছি, দুলতেছে, অথবা একটা সরল দোলক দুলতেছে, এরকম হচ্ছে। তো এই যে তার দোলনটা যে চলতেছে, এটা একটা পুরাটা একটা সিস্টেম। এই সিস্টেমটার মধ্যে বা এই ঘটনাটার মধ্যে প্রত্যেকটা পয়েন্টে তাদের গতিশক্তি, বিভব শক্তি, মানে সহজ কথায় মোট শক্তির পরিমাণ সবসময় সেম থাকবে। এই প্রুফটা আমাদের করতে হয় ম্যাথের মধ্যে, টেস্ট পেপারে এই ম্যাথটাই সবচেয়ে বেশি। সো আমরা নেক্সট দিন এই দুইটার প্রুফ দেখে তারপরে আমরা সামনে আগাবো। তো আজকে এই পর্যন্ত রাখি। আর নেক্সট দিন যদি তোরা আসতে চাস, একটু আমাকে আগের থেকে জানাবি, যাতে আমি ওই গার্ডিয়ান বলতে পারি যে এ আসবে, সমস্যা নাই, আপনি তাইলে আসতে পারেন। ওকে, আমাকে একটু মেসেজ করবি, আর না আসলেও জানাবি যে ভাইয়া আসবো না, ওকে, বুধবারে। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ। তাইলে ভালো থাকিস সবাই, টাটা।